কালকে কালিয়াচকের গন্ডগোলের ছবি এবং যেভাবে জুডিশিয়াল অফিসারদের গাড়ি ভাঙচুর করা হলো এবং মধ্যরাতে যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলো, এরপরেই কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে জুডিশিয়াল অফিসাররা হচ্ছে মূলত সুপ্রিম কোর্টের নির্দেশে কাজ করছেন। কাজেই সুপ্রিম কোর্ট আজকে ইনিশিয়েটিভ নিল এবং তারা এই বিষয়ে প্রশ্ন তুললেন প্রশাসনের কাছে যে কেন এই ধরনের ঘটনা হলো। আজকে যে বৈঠক হয়েছে, সুপ্রিম কোর্টের আজকে যে নির্দেশ ছিল সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। জুডিশিয়াল অফিসারদের কিভাবে আটকে রাখা হলো এই প্রশ্ন সুপ্রিম কোর্ট তুলেছেন। রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে পরিস্থিতি স্বাভাবিক করবার সম্পূর্ণ চেষ্টা করা হয়। এসপিকে বলা হয়েছে 48 ঘন্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে। সঙ্গে অত্যন্ত উষ্মা প্রকাশ করেছেন দেশের সর্বোচ্চ ন্যায়ালয় এই কারণের জন্য, কারণ জুডিশিয়াল অফিসার যারা কোনোভাবেই রাজনৈতিক ব্যক্তি নন, তারা ইলেকশন কমিশনেরও লোক নন, বরঞ্চ তারা আন্ডার অ্যাডজুডিকেশনের তালিকাকে শুদ্ধ স্বচ্ছ করবার চেষ্টা করছেন, বাছাই করবার কাজ করছেন। তাদের উপর যে হামলা হয়েছে, এই হামলা যদি চলতে থাকে তাহলে কিন্তু অত্যন্ত বড় বিপদের ইঙ্গিত পাচ্ছে সুপ্রিম কোর্ট এবং সেখানে দাঁড়িয়ে শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করবার বার্তা সুপ্রিম কোর্টের। এরপর আমরা যেটা দেখতে পেলাম যে কমিশন সে কী করলো, মালদার ডিএমকে নিয়ে বৈঠক করলো, মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং ডিজির কাছেও রিপোর্ট তলব করলো কমিশন কালকের ঘটনাকে কেন্দ্র করে। এবং আজকে যেটা আমরা দেখতে পেলাম যে এই ঘটনায় 18 জনকে গ্রেপ্তার করা হলো। এই 18 জনের মধ্যে একজন রয়েছেন আইএসএফ কর্মী নন, তিনি মোথাবাড়ির প্রার্থীও। আর এই ঘটনাকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন একবার আপনাদেরকে শোনাই। আজকে প্রথম যে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, আজকে কি বলেছেন শুনবো। বাংলাকে বিজেপি জোর করে দখল করতে চায়। মালদায় কংগ্রেসীদের অত্যাচারে গন্ডগোলটা হলো। আমি বলছি ক্ষোভ আছে লোকের মধ্যে, আমারও ক্ষোভ আছে। সেই জন্যই সুপ্রিম কোর্টে গিয়ে ফাইট করেছিলাম। তাই 22 লক্ষ লোকের নাম উঠেছে, বাদ বাকিদেরও বলেছে অ্যাপ্লিকেশন করতে। কি দরকার ছিল এই রায় বেরোনোর পরে জাজেদের আটকে রাখা? এটা কাদের প্ল্যান? যারা করেছে তাদের একটাকেও যেন ছাড়া না হয়, সে যেই হোক, কারণ এটা আমাদের দলের কোনো পরিকল্পনা নয়। জাজ অ্যাটাক করলে কি করলেন? কতগুলো ছেলেকে সিবিআই গ্রেফতার করে নিয়ে যাবে। আজকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে এনআইএ গ্রেফতার করে নিয়ে যাবে। এবার যেটুকু ভোট দিতে পারতেন সেটুকু গেল। এবার জেলে গিয়ে বলবে নাক্ষত দিয়ে বল বিজেপি করবি, বল বিজেপি করবি, বল বিজেপি করবি বলে তবেই আপনাকে ছাড়বে। মাথায় রাখবেন, নির্বাচনের সময় সব করতে নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ যে গতকালকের ঘটনা বিজেপি দ্বারা পূর্ব পরিকল্পিত এবং এরপর যেটা হতে পারে সেটাও আভাস দিচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী, দলের চেয়ারম্যান তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন এরপরে আটকে নিয়ে যাবে, ধরবে, গ্রেপ্তার হবে, সিবিআই হোক বা এনআইএ হোক, যেটাই হোক না কেন, এরপর গ্রেপ্তার করা হবে এবং গ্রেপ্তার করে তাদেরকে বিজেপিতে কনভার্ট করবার চেষ্টা করা হবে। এই অভিযোগ করছেন, ভয়াবহ অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে। আমরা জানি না যে তদন্ত কার হাতে যাবে, সিবিআই বা এনআইএ, কেউ তদন্ত পাবে একদম নিশ্চিত এই বিষয়ে। এবং এই তদন্তে গ্রেপ্তার হবে তৃণমূলের কর্মীরা। যদিও আজকে যে 18 জন গ্রেপ্তার হয়েছে তার মধ্যে একজন আইএসএফের মোথাবাড়ির যিনি এবার ক্যান্ডিডেট হচ্ছেন তিনি আছেন। অন্যদিকে বিজেপির তরফেও কিন্তু অভিযোগ করা হয়েছে। আজকে সকালবেলায় গৌরব ভাটিয়া তিনি দিল্লি থেকে প্রেস কনফারেন্স করেছেন। বিজেপির তরফে কি অভিযোগ আসুন আপনাদেরকে একবার দ্রুত শোনাই, শুনুন। एक तस्वीर जिस तरह से गाड़ियों पे पत्थरबाजी हो रही है, टीएमसी के गुंडे हिंसा के लिए जाने जाते हैं, ममता बनर्जी उनको संरक्षण देने के लिए जानी जाती हैं, लेकिन संविधान और कानून से ऊपर कोई नहीं है। ममता बनर्जी जी, आप भी नहीं हैं। इस देश में सर्वोच्च न्यायालय है, निर्वाचन आयोग है,
भारतीय जनता पार्टी एक मजबूत विपक्ष बन के अपना कार्य कर रहा है। और सबसे बड़ी बात है, जनता है, जनता जनार्दन होती है और जनता ने मन बना लिया है। आपके पापों का घड़ा अब भर गया है, ये फूटेगा और आपको सजा मिलेगी। বিজেপি সম্পূর্ণভাবে এই ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উস্কানি এবং তৃণমূলের গুন্ডাদের অভিযোগ করছে, দিকে আঙুল তুলছে বিজেপি, সেন্ট্রাল বিজেপি এবং স্টেট বিজেপি ডেফিনেটলি, এবং এই গুন্ডাদেরকে সংরক্ষণ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাপের ঘোড়া পূর্ণ হয়েছে এবং তার জবাব 26-এর নির্বাচন দেবে, এটা বলছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। আর আইএসএফ এর যে মোথাবাড়ির যে প্রার্থীকে গ্রেপ্তার করা হয়েছে, আজকে 18 জন যে গ্রেপ্তার হয়েছে তার মধ্যে একজন, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এই ঘটনায় গুরুত্বপূর্ণ জায়গা যেটা, যে এখনো পর্যন্ত যে 18 জন গ্রেপ্তার হয়েছে, এই গ্রেপ্তারি করেছে রাজ্য পুলিশ। আইএসএফ এর যিনি প্রার্থী এবার, তিনি বলছেন যে আইএসএফ করবার জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ তিনি ষড়যন্ত্রের শিকার, আইএসএফ করা হয়েছে বলে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে কেন্দ্রীয় এজেন্সি যদি গ্রেপ্তার করে তাহলে অবিজেপি লোকেদেরকে গ্রেপ্তার করবে, অর্থাৎ তৃণমূলের লোকেদেরকেই গ্রেপ্তার করবে এবং তাদেরকে বিজেপিতে কনভার্ট করবার চেষ্টা করা হবে, থ্রেট করা হবে তাদের, যখন তাদের তদন্ত চলবে তাদেরকে থ্রেট করা হবে। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে সব থেকে বেশি অরিড় এবং চিন্তিত হচ্ছে কমিশন এবং সুপ্রিম কোর্ট। কারণ যেভাবে কালকে জুডিশিয়াল অফিসারদের উপর আক্রমণ হয়েছে, যেভাবে তাদের প্রাণ ভয়ে কাতর আরতি এই রাজ্যের মানুষ শুনেছেন, যেভাবে অন্ধকার পথে বাঁশ দিয়ে আটকে রাস্তা আটকানো হয়েছে, যেভাবে ইট পাটকেল ছোড়া হয়েছে গাড়িতে, ভয়াবহ ঘটনার ছবি এই যে আমরা দেখাচ্ছি, সেই ছবি একবার ফুল স্ক্রিনে যদি দেখায়, যে গাড়িগুলোতে কাঁচের টুকরো, পাথরের টুকরো যত্রতত্র ছড়িয়ে রয়েছে। ভয়াবহ আক্রমণ, ভাবা যায় না যে যারা বিচার বিভাগীয় ব্যক্তি, অর্থাৎ যারা প্রত্যেকেই বিচারক, তারা ঝাড়খণ্ডের হতে পারেন, তারা পশ্চিমবঙ্গের হতে পারেন, পার্শ্ববর্তী রাজ্য থেকেও নিয়ে আসা হয়েছে, তাদের উপর তারা সম্পূর্ণ আপলিটিক্যাল লোক এবং তারা কমিশনারের লোক নয়, তারা সুপ্রিম কোর্টের নির্দেশে কাজ করছেন, তাদের উপরে যেভাবে আক্রমণ হলো, তাহলে রাজনৈতিক হিংসা কোন জায়গায় যেতে পারে। আর একই সঙ্গে রাজ্যের বিভিন্ন জায়গায় কিন্তু বিক্ষোভ হচ্ছে এসআইআর এ নাম বাদ পড়বার পরে। আসুন আমি পরিচয় করে দিয়ে যারা আজকে আমাদের সঙ্গে রয়েছেন, আমরা আলোচনায় যাব, শুনবো যে এই ঘটনার পেছনে রাজনৈতিক চক্রান্ত কতটা দায়ী নাকি প্রশাসনিক ব্যর্থতা, এটা আমরা জানবার চেষ্টা করব। যদিও কুণাল ঘোষ বলছেন পুরো ব্যর্থতা কমিশনের, কারণ কমিশন গত 15 দিনের মধ্যে বারবার রাজ্য পুলিশের আধিকারিক, ডিআইজি, আইপিএস অফিসার, আইএএস অফিসার এদেরকে বদল করেছে, সচিব পর্যায়ের ব্যক্তিদেরকে বদলি করেছে। কাজেই এই যে বিশৃঙ্খলতা হচ্ছে, এর দায় তৃণমূল কংগ্রেস নিতে পারে না। আসলে এই পরিচয় করে দিয়ে সবার সঙ্গে যারা আজকে রয়েছেন, জয়ন্ত ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, টিএমসি মুখপাত্র, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি। আজকে জয়ন্তবাবুকে স্বাগত জানাই। রাজদীপ পাল আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপি মুখপাত্র, রাজদীপকেও স্বাগত জানাবো। সুজিত কুমার পাটোয়ারি, জাতীয় কংগ্রেস মুখপাত্র, তিনিও আমাদের সঙ্গে আজকে অনুষ্ঠানে রয়েছেন। সুজিতবাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, আলোচক, আমাদের দীর্ঘদিনের প্যানেলের সাথী অমিতাভ কাঞ্জিলাল। আমি অমিতাভদা আমাদের সঙ্গে রয়েছেন অনলাইনে অনেক দূর থেকে, কিন্তু অমিতাভদা আপনাকে সাদর সম্ভাষণ বা আমন্ত্রণ জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানে অনেক বলার আছে আজকে, মানে এই পুরো বিষয়টা অমিতাভদায় তিনজনের বক্তব্য শুনুন। তিনজনই রাজনৈতিক দলের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। এরপর এই যে পরিস্থিতি, এখানে আপনার অবজারভেশন ভীষণভাবে গুরুত্বপূর্ণ আমার মনে হয়। আমি একদম জয়ন্তকে দিয়ে শুরু করব। জয়ন্তবাবু, আজ যে ছবি কালকে থেকে দেখা গেল এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগ করলেন এবং যেভাবে চূড়ান্তভাবে ভাঙচুর এর ঘটনা ঘটল এবং তার পরবর্তী যেটা হলো যে ঘন্টার পর ঘন্টা জাতীয় সড়কে আটকে থাকলো বাস, লরি, অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার, সেই ঠিক শামশেরগঞ্জে সুতিতে ঘটনার সময় যা হয়েছিল, যখন ওয়াকফ বিল নিয়ে আন্দোলন হলো, কয়েকদিন আগে যে ঘটনা ঘটেছিল যখন কিনা এসআইআর নাম বাদ পড়ছিল, সেম ছবি আবারও পুনরাবৃত্তি হলো। অর্থাৎ একটা জায়গায় এটা নিশ্চিত,
যে অনেক কিছুই ঘটছে এই রাজ্যে, অন্ততপক্ষই মুর্শিদাবাদ মালদায়, যেগুলো হয়তো বা প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে? দেখুন, প্রথমেই বলি যে ঘটনাটা ঘটেছে, আমরা আমাদের কাছে দ্ব্যর্থহীন ভাষায় এটা ধিক্কার জানাই। এই ধরনের ঘটনা ঘটা উচিত না। কিন্তু পাশাপাশি একখানা জিনিস যেটা আমাদের মুখপাত্র কুণালবাবু বলেছেন, যে শেষ 15 দিন ধরে প্রশাসনের ওপর থেকে নিচ পর্যন্ত একেবারে রাতারাতি নিঃশব্দে বদল, স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব থেকে শুরু করে আইপিএস অফিসাররা যারা আছেন, ওসিআইসি থেকে সবাইকে, এই প্রশাসনিক আতঙ্কটাকে তৈরি করে দিয়ে, প্রশাসনের পরিস্থিতিটাকে টালমাটাল করে দিয়ে আজকে দাঁড়িয়ে জাতীয় নির্বাচন কমিশন তো তিনি চেয়েছেন যে নির্বাচনটাকে সুষ্ঠুভাবে চালানোর জন্য। না, আপনি যখন এইটা বলবেন তার মানে কিন্তু কালকে আপনাকে কোর্টের ভার্ডিক্টটাও মাথায় রাখতে হবে, কারণ আপনাদের মানে শতপ্রণোদিত এই ক্ষেত্রে মামলা করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং সেই মামলাকে উড়িয়ে দিয়েছে বলতে গেলে কার্যত ক্ষেত্রে হাইকোর্ট। যে বদল যেটা ঘটেছে সেটা সম্পূর্ণভাবে কমিশনের এখতিয়ারভুক্ত, কমিশন। না, আমি যে কথাটা বলতে চাইছি, নিশ্চিতভাবে ভালোর জন্য করেছেন। তা ভালোর জন্য করলেন, এসপি ডিআইজি থেকে আরম্ভ করে সবাইকে পরিবর্তন করলেন, এত ঘন্টা ধরে রাস্তাটা অবরোধ হলো। তা নির্বাচন কমিশন একটুখানি তৎপর হলেন না কেন যে তাদের বাঁচানোর জন্য? এই ধরনের ঘটনা কাঙ্ক্ষিত নয়। কি করবে? লাঠিসোঁটা নিয়ে? না, কখনোই না। তাদের তো নির্দেশটা দিতে পারেন। তার হাতে দাঁড়িয়ে রয়েছে তো সমস্ত ধরনের ক্ষমতাটা। তো এখন প্রশাসনিক ক্ষমতা কার কাছে? মডেল কোড অফ কন্ডাক্টের পরে ক্ষমতাটা কার কাছে আছে? ক্ষমতাটা ব্যবহারটা কে করবে? আমি তো সেই জায়গাটায় বলবার চেষ্টা করছি। দেখুন, শৃঙ্খলাও আপনি বলছেন, রাজ্যের আইন শৃঙ্খলার বিষয়ে সবটা এখন কমিশন দেখবে। না, কমিশন দেখবেন মানে কমিশনের নির্দেশেই তো বদল সমস্তটাই কিছু হলো। আমি যেটা বলবার চেষ্টা করছি যে দেখুন, মানুষ এমন পরিমাণে দেয়ালে পিঠ ঠেকে গেছে, সমস্ত ঘটনার নিন্দা করেই বলছি, যে মানুষগুলোকে দীর্ঘদিন ধরে এই বাংলায় থেকে তাদের ভোটাধিকার তারা প্রয়োগ করলেন, আধার কার্ড থেকে শুরু করে, প্যান কার্ড থেকে শুরু করে, লিঙ্ক করে, ব্যাংকের বই থেকে লিঙ্ক করে, সমস্ত কিছু করে তার ভোটাধিকার প্রয়োগ করলেন। আজকে দাঁড়িয়ে সমস্ত ডকুমেন্ট তার যাচাইয়ের জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে বারবার ডেকে পাঠিয়ে সমস্ত কিছু করে আজকে এই ধরনের পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষের পিঠ ঠেকে গেছে। প্রতিবাদ নিশ্চয়ই করা উচিত, কিন্তু সেই প্রতিবাদটা শান্তিপূর্ণ হলে ভালো হয়। আমরা সেটা বারবার বলছি, প্রতিবাদ নিশ্চিতভাবে করা যায়, কেউ বিচারের ঊর্ধ্বে না, তারা বিচার চাওয়ার জন্য করতেই পারেন। কিন্তু যারা করেছেন, যারা এই হুলিগানিজম করেছেন, তাদের প্রতি ধিক্কার জানিয়ে আমরা বলছি যে সঠিক তদন্ত হোক, তদন্ত হয়ে যে তদন্তের আওতায় আসবেন তার সঠিক শাস্তি। কিন্তু আপনি একটা জায়গা আপনার নেত্রীর কথার সঙ্গে কতটা সহমত আমি জানবো, এটা কি সত্যি বিজেপির কনস্পিরেসিতে হয়েছে, ষড়যন্ত্র করে? একদম। তার কারণ শুনে নিলে আমার মনে হয় আমি একটুখানি বলে নিই কেন। এসআইআর এর প্রক্রিয়ার মাধ্যমে যেটা করতে চেয়েছিলেন ভারতীয় জনতা পার্টি, সেটা মুখ থুবড়ে পড়েছে। আজকে দাঁড়িয়ে ডিও অফিসে না, একেবারে মানে নির্বাচন কমিশন অফিসে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে ফর্ম 6 জমা করতে গিয়ে ধরা পড়ছেন। তাদের ফর্ম 7-এর মানে বান্ডিল ফর্ম 7 নিয়ে রাস্তায় ধরা পড়েছেন পুলিশের কাছে। এইভাবে এসআইআর প্রক্রিয়াটা যখন থমকে দাঁড়াচ্ছে, ওপিনিয়ন পোল বলছে যখন তৃণমূল কংগ্রেস দুর্বার গতিতে এগোচ্ছে, তাদের পথ তো একটা মাত্রই, সেটা হচ্ছে যেন তেন প্রকারের বিশৃঙ্খলা ঘটিয়ে এই বাংলাটাকে অস্থির তৈরি করতে হবে। বেশ পরিষ্কার জয়ন্তর বক্তব্য, কিন্তু জয়ন্ত একটা কথা বলছেন যে নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা, সবটাই নির্বাচন কমিশনের দেখা উচিত। দ্বিতীয়ত জয়ন্তকে একটু মনে করিয়ে দেবো রাজদীপের কাছে যাওয়ার আগে, যে ফর্ম 6 ইস্যুটাও উঠেছিল কোর্টে। কোর্ট বলেছেন এটা অত্যন্ত ইউজুয়াল ফ্যাক্ট, এটা হতেই পারে। এই ফর্ম 6-এর ইস্যু নিয়েও কোর্টে যাওয়া হয়েছিল, তৃণমূলের পক্ষ থেকেই যাওয়া হয়েছিল, এবং সেখানে পরিষ্কার বিচারপতিরা বলেছেন যে ফর্ম 6-এর যে প্রসঙ্গ আপনারা তুলছেন এটা অত্যন্ত ইউজুয়াল, এটা হতেই পারে ফর্ম 6 জমা দেওয়ার ইস্যুতে। এবং এটা নিয়ে রাজ্যের নির্বাচনী আধিকারিক সিও মনোজ আগরওয়ালও তার বক্তব্য পরিষ্কার করে দিয়েছেন। আমি আপনাকে আজকে একটা মোথাবাড়ির একটা ঘটনা আপনাকে বলি, আমি একটু পরে আসি। 1 মিনিট, এটার সঙ্গে কানেকশনে বলছি। একজন ভোটার, তিনি আদপে ডেড ভোটার, তার নামে হিয়ারিংয়ের চিঠি গেল, তিনি যেতে পারলেন না। তারপরে তাকে অ্যাডজুডিকেশনে দেখানো হলো, আর মেইন লিস্টে তার নামটা চলে এলো একটা ডেড ভোটার। তাহলে এই ধরনের ভুলভ্রান্তিগুলো তো হয়েছে, যোগ্য ভোটারের নাম তো বাদ গেছে, এটা তো বাস্তব, এটাও তো আমরা মানছি। এই ভুলগুলো হয়েছে, তো মানুষ তো এর জন্য ক্ষিপ্ত। তাহলে ভুলের এই ক্ষেত্রে আমাকে দেখতে হচ্ছে যে ভুলের দায় কার?
আমি রাজদীপের কাছে যাব। রাজদীপ, আমি এই ভুলের দায়কার বা কেন নাম বাদ গেল এটা আমি গতকাল আলোচনা করেছি। আজকে আমি এই ইয়ের ঘটনা বলছি, কালকে যে ঘটনা ঘটলো মালদার কালিয়াচকে রাতের বেলায়, এর সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে বিজেপির, এবং বিজেপি ইচ্ছাকৃত উদ্দেশ্য প্রণোদিতভাবে এই ঘটনা করতে চাইছে। তোমার থেকে এক হাত দূরে বসে থাকা জয়ন্তও যা কথা বলছেন, দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় একই কথা বলছেন। রাজদীপ, তোমার কি বক্তব্য? আমার প্রথম কথা, সমিনা ইয়াসমিনকে, যার নেতৃত্বে কালকে এই আন্দোলন, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের মাটিকে কাজে লাগিয়ে ভারতবর্ষ রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে চাইছে। এটা বাংলার মানুষ কোনোদিন মেনে নেবে না, এবং তৃণমূল কংগ্রেস যেটা ভাবছে সেটা কোনোদিন সত্যি হবে না। কারণ এটা 70 দশকের, 80 দশকের, 90-এর দশকের ওই সময় নয়। এটা নরেন্দ্র মোদীর জামানা, এটা মোদী সরকার চলছে। এই অপরাধগুলি করে যদি তারা মনে করে যে পালিয়ে যাবে, মাটির তলায় লুকিয়ে থাকবে, কিংবা বাংলাদেশে গিয়ে বেঁচে থাকবে, বাংলাদেশ বা পাকিস্তানের মতো জায়গায় গিয়ে বেঁচে থাকবে, তাদেরকে সেই অনুযায়ী থাকতে দেওয়া হবে না। বাংলার মানুষ এর যে লজ্জা, সেই লজ্জাটা আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে? রাষ্ট্রপতি থেকে শুরু করে রাষ্ট্রপতি এসে বলে যাচ্ছেন যে বাংলায় যে মুখ্যমন্ত্রী রয়েছেন তিনি তাকে অপমান করেছেন। আজকে রোল অবজারভার বাংলা এসে আক্রান্ত হচ্ছেন এতে, ওই যে আমাদের ফলতাতে। তারপর আমরা দেখতে পাচ্ছি আজকে এসে দাঁড়িয়ে একজন যে ভোট কর্মী, যে একজন জুডিশিয়াল অফিসার, তার গাড়ির ওপর আক্রমণ হয়েছে। আমরা যদি দেখি যে যেই রাস্তাটা উত্তরবঙ্গে কানেকশন করার মেন যে রাস্তা, পশ্চিমবঙ্গের শিরদাঁড়া, সেই শিরদাঁড়াটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবং চিকেন নয়, আমি এটা নিয়ে প্রায় 4 বার, গত 1-1.5 বছরের মধ্যে 4 বার এই ন্যাশনাল হাইওয়ে আটকানো হলো, বিক্ষোভ করা হলো, টায়ার জ্বালানো হলো, গাড়ি ভাঙচুর করা হলো। এমনকি আমি আবারও রিপিট করছি, সরকারি বাস, জয়ন্ত এখানে বসে রয়েছে, 2-3 বার সরকারি বাসে আগুন লাগিয়ে দেওয়া হলো। এনবিএসটিসির বার আমার পার্থপ্রতিম রায়ের সঙ্গে কথা হয়েছে। প্রেক্ষিতটা কি ছিল? হ্যাঁ, প্রেক্ষিতটা কি ছিল? প্রেক্ষিত কখনো ওয়াকফ আন্দোলন, ওয়াকফ বিরোধী আন্দোলন, কখনো এসআইআর এর নাম বাদ পড়া, কখনো মুর্শিদাবাদের ওই ঘটনা, শামশেরগঞ্জ সুতির ঘটনা, একের পর এক। এই কাজগুলোকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেস বাংলাদেশের সেই আতঙ্কবাদীদের পক্ষ নিচ্ছে যারা বারবার বলেছে যে চিকেন নেককে আক্রমণ করো, চিকেন নেককে আটকে রাখো, তাহলে বাংলার একটা অংশ, ভারতবর্ষের একটা অংশ পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ থেকে ভাগ হয়ে যাবে, এবং পশ্চিমবঙ্গের একটা অংশ বাংলাদেশের মধ্যে ঢুকে যাবে। সেই জিনিসটাকে কাজে লাগানোর জন্য বারবার তৃণমূল কংগ্রেস সেই বাংলাদেশিদের পক্ষ নিচ্ছে এবং এই জিনিসটা করার কাজ করে এই তৈরি করা স্ক্রিপ্টের মধ্যে বলি যে আচ্ছা, বেশ, সবচেয়ে অপরাধপ্রবণ রাজ্যের নাম জয়ন্ত, এক মিনিট সবচেয়ে অপরাধপ্রবণ রাজ্যের নামটা কি? আমার প্রশ্ন, আচ্ছা, এখন ওইভাবে তাকে বলতে হবে না জয়ন্ত। দাদা, আমি আপনাকে পরিষ্কার, রাজদীপ জয়ন্ত থামতে হবে একটা মিনিট। আমি আপনাদেরকে দেখাবো যে এই সময় রাজ্যে প্রায় 780 কোম্পানির উপরে কেন্দ্রীয় বাহিনী রয়েছে যাদের দায়িত্ব হচ্ছে নিরাপত্তা দেওয়া। আমরা এই সময় এই মুহূর্তে একটা ভাইরাল ভিডিও শোনাবো আপনাদের, যেখানে আমরা দেখতে পাচ্ছি কালকে রাত্রে যখন এই আক্রমণের ঘটনা ঘটছে, তখন এই নিরাপত্তা বাহিনীর আধিকারিকেরা তার ঊর্ধ্বতন আধিকারিককে কি বলছেন, একবার জুডিশিয়াল অফিসাররা কি বলছেন একবার শোনাই, ঊর্ধ্বতন আধিকারিকদের কি বলছেন শুনবো একবার। Suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. Our car suffered accident. Please communicate it to register, sir. Our pilot is no more there. Our pilot car has suffered accident due to these hurdles. Our pilot is no more there. He has suffered accident due to the hurdles of bamboos and the hurdles and the bricks. We are traveling alone. High Court, take care of my children. Take care of my children if something happens to me. সুজিত বাবু, এই অডিও বার্তার পর আর কিছু বলার অপেক্ষা রাখে না যে কতটা ভয়াবহ ছিল পরিস্থিতি।
একজন জুডিশিয়াল অফিসার মহিলা, তিনি হাইকোর্টের কাছে অনুরোধ করছেন, তিনি জানেন না যে আক্রমণের পর তিনি বাঁচবেন কিনা। তিনি বলছেন যে হাইকোর্ট উইল টেক কেয়ার অফ মাই চাইল্ড অর চিলড্রেন, আমার শিশুদের যেন হাইকোর্ট দেখে। রাস্তায় বাম্বুর কথা বলা হচ্ছে, বাঁশ দিয়ে রাস্তা আটকে দেওয়া হয়েছে। পাইলট কার অ্যাক্সিডেন্ট হয়েছে, কারণ এই বাঁশের ব্যারিকেড ভেঙে পাইলট কারকে এগোতে হয়েছে। এবং মানে ছবিটা দেখে মনে হচ্ছে একটা অপ্রতিরোধ্য সন্ত্রাসের আতুর ঘর, যেখানে এই সন্ত্রাসকে আটকানো সম্ভব হচ্ছে না কারুর পক্ষে, না কেন্দ্রীয় বাহিনী। আমার তো প্রশ্ন রাজদীপদের কাছে যে এই এত কেন্দ্রীয় বাহিনী, সেন্ট্রালের কাছে আমার প্রশ্ন, এত কেন্দ্রীয় বাহিনী, তারা স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে রয়েছে রাস্তায়, তাদের এই ব্যর্থতার কি কারণ? আমি ছেড়ে দিলাম রাজ্য পুলিশ পারবে না বলেই তো কেন্দ্রীয় বাহিনীকে ডিপ্লয়েড করা হচ্ছে, এবং তাদের সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব কেন্দ্রীয় বাহিনী এবং নির্বাচন কমিশনের। সুজিত বাবু, এই ছবি দেখে কতটা আইন শৃঙ্খলার অবনতি, ব্যর্থতা, উদাসীনতার ছবি সামনে আসে? সুজিত কুমার পাটোয়ারি, কংগ্রেস মুখপাত্র। নমস্কার, শুভ সন্ধ্যা, সবাই শুভেচ্ছা রইল, দর্শক মণ্ডলী সহ। আপনি যেটা বলছেন বা যেটা শোনা গেল, যেটা দেখা গেল বা যেটা শুনলাম, গতকাল রাত্রেও আমরা এটা পেয়েছি। এই ঘটনা ঘটার পর পশ্চিমবাংলায় নির্বাচন সুষ্ঠুভাবে হবে কিনা সেই প্রশ্নটা আগে। দ্বিতীয়ত, আজকের আমার প্রশ্ন যে আমার এক প্রতিনিধি এখানে বলছিলেন, স্পোকপারসন বলছিলেন, আপনিও বললেন যে কেন্দ্রীয় বাহিনী কোথায় যাবে। কেন্দ্রীয় বাহিনীকে অলওয়েজ গাইড করে লোকাল আইসি অর ওসি বা লোকাল প্রশাসন, পুলিশ প্রশাসন। কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবাংলায় অলিগলি চেনে না, পশ্চিমবাংলার সব কিছু চেনা সম্ভব নয়, কিন্তু ঘটনা যখন ঘটে লোকাল পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে গাইড করবে। ইতিপূর্বে আমরা দেখেছি। আমি সুজিতদা এখানে একটু বক্তব্যে আপনার সঙ্গে আমি একটু ডিফার করব। গতকাল জুডিশিয়াল অফিসাররা বেরোতে পারছিলেন না, এক মিনিট, কেন্দ্রীয় বাহিনীর আন্ডার প্রোটেকশনে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছিল। হ্যাঁ, আমি বলছি ঠিক এই ঘটনা ঘটেছে, সেখানে কেন্দ্রীয় বাহিনীর কি ভূমিকা ছিল? ঘটনাটা জঙ্গলের রাজত্ব প্রমাণ করে পশ্চিমবাংলায়। কি করে সাহস পায় একদল দুষ্কৃতী এইভাবে আটকে গাড়ি ভাঙচুর করার? পশ্চিমবাংলা, আমি ওই জায়গায় আসছিলাম, পশ্চিমবাংলায় ঘটনা জঙ্গলের রাজত্ব তৈরি হয়েছে। আজকে এই ঘটনা ঘটার পর স্বরাষ্ট্রমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে। ঘটনা ঘটার পর মুখ্যমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে হবে। প্রথম আমরা জানতে চাইছি যে পশ্চিমবাংলার আইন শৃঙ্খলা আছে কিনা এই পরিস্থিতিতে। হ্যাঁ, এখন ইলেকশন সুইং করে গেছে, ইলেকশন কমিশনের দায়িত্ব আছে, অস্বীকার করার উপায় নেই, কিন্তু সর্বোপরি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তথা পশ্চিমবাংলার স্বরাষ্ট্রমন্ত্রী, তারও দায়বদ্ধতা আছে। তিনি কি অ্যাকশন নিলেন? আজকের একজন মহিলা জাস্টিস চিৎকার করে বলছে যে আমার বাচ্চা দুটোকে হাইকোর্ট দেখে। এ কথা শোনার পর গণতন্ত্রের অপমৃত্যু হয়েছে, বলছি এই অন ক্যামেরা, পশ্চিমবাংলায় গণতন্ত্রের অপমৃত্যু হয়ে গেছে, সলিল সমাধি হয়ে গেছে। এ কথা শোনার আগে দুটো কান বধির হওয়া উচিত আমাদের, আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি। এখন জাস্টিস যদি কথা বলে থাকেন, সুজিত বাবু আপনি বলছেন, আমি আবারও ফিরে আসবো, অনেক ছবি দেখাবো অমিতাভদার কাছে যাওয়ার পরে, কিন্তু একটা বিরতি নিতে হবে এই মুহূর্তে। বিরতির পরে ফিরছি। যে গুন্ডাগর্দি হয়েছে, চলছে, এবং যেভাবে গাড়ি আটকে রাখা হচ্ছে রাস্তায়, আমি সেই ছবিটা ফিরে এসে একবার আগে দেখাবো। আমাদের প্রতিনিধি সারাদিন রাস্তায় ছিলেন, কি অবস্থা হচ্ছে মানুষের। মানে দেখুন, এই ডামাডোলে সাধারণ মানুষ, তার অবস্থা মানে কোন জায়গায় যাচ্ছে। রাস্তা একটা জাতীয় সড়ক, এই যে একটু আগে রাজদীপ বলছিল, জয়ন্তও অ্যাডমিট করলো যে রাস্তা আটকে রেখে বিক্ষোভ হচ্ছে, বারবার করে রাস্তার উপরে আক্রোশ হচ্ছে, আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। কি হচ্ছে সেই ছবি দেখাবো আপনাদের একটা বিরতির পর ফিরে এসে, সঙ্গে থাকুন। আসুন এই মুহূর্তে আপনাদেরকে দেখাই যে জাতীয় সড়ক আটকে রেখে যেভাবে এই কিছুক্ষণ আগে রাজদীপ অভিযোগ করলো যে উত্তরবঙ্গকে ডিসকানেক্ট করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, বারবার করে করা হচ্ছে। দেখুন অবস্থা। আজকে আমাদের কাছে খবর আছে 7-8 কিলোমিটার লম্বা লাইন, 8 কিলোমিটারের ওপরে লম্বা লাইন, বুঝুন 8 কিলোমিটার জুড়ে জ্যাম। এই সেই ছবি দেখাচ্ছি আপনাদের, এবং কি বলছেন চালকেরা। আমাদের প্রতিনিধি ছিলেন রাস্তায়, কি প্রতিবেদন উঠে এসছে, কি ছবি উঠে এসছে, কি বক্তব্য উঠে এসছে, একবার শোনাই শুনুন। অনেকক্ষণ যাবত, মোটামুটি 1.5 ঘন্টা 2 ঘন্টা আমরা কনস্ট্যান্ট একই জায়গায় দাঁড়িয়ে আছি, গাড়ি এগোচ্ছেই না। কোথা থেকে আসছে বাসটা? আমরা কলকাতা থেকে আসছি। কোথায় যাবে? যাবে রায়গঞ্জ। কতক্ষণে যাবে কিছু বুঝতে পারছেন? যা শুনলাম, কালকে নাকি সুজাপুর কালিয়াচকে এসআইআর নিয়ে কিছু প্রতিবাদ করছিল রাস্তার মধ্যে দাঁড় করে, সেই জ্যামটাই নাকি বাম দিকের লেনটা পুরো ব্লক করে রেখেছে, ডান দিক দিয়ে যাতায়াত। একদম। আমি যাত্রীর সঙ্গে কথা জিজ্ঞেস করবো, কোথা থেকে আসছেন আপনি?
আমি রামপুরহাট থেকে কোথায় যাবে? আমি এই যাবো ধরিয়া। কত জ্যাম হয়েছে? জাম তো জাস্ট এখান থেকে আমি পেয়েছি, জঙ্গিপুরের পর থেকে আসার পর মাসুদুর পর থেকে কত সমস্যার মধ্যে পড়তে হচ্ছে? সমস্যা পড়তে হচ্ছে, দেখা যাক কখন পৌঁছায়। কতক্ষণ ধরে জ্যামে আটকেছেন? অনেকক্ষণ হইলো। সমস্যা হচ্ছে না? এই তো সমস্যা দাঁড়িয়ে আছে, তার সিট নাই, তার সিট নাই, সেই বহরমপুরতে দাঁড়িয়ে আছে। অমিতাভদের কাছে যাওয়ার আগে কুণাল ঘোষ কি বলছেন এই অশান্তি নিয়ে, গন্ডগোল নিয়ে, একবার শোনাই, শুনুন। থেকে আরম্ভ করেছে আইন শৃঙ্খলা। কাদের হাতে আইন শৃঙ্খলা? আপনারা একের পর এক অফিসার সরিয়েছেন, পুলিশ প্রশাসন, মুখ্য সচিব থেকে স্বরাষ্ট্র সচিব, নগরপাল থেকে ডিজি আপনারা সরিয়েছেন। অলিখিত জরুরি অবস্থা আপনারা জারি করেছেন, কৈফিয়ত দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার? হয় নাকি কখনো? অমিতাভদা, প্রথম যে প্রশ্নটা উঠবে এখানে সেটা হচ্ছে এই আইন শৃঙ্খলার বিষয়টা। আপনি আমাকে একটু পরিষ্কার করে বলুন যে এই সময়ে সমস্ত রকম আইন শৃঙ্খলার দায় আমরা অফিসিয়ালিকে নির্বাচন কমিশনের দায়িত্ব বলে ধরে নেব, এবং গতকালকের ঘটনায় কেন্দ্রীয় বাহিনী এবং প্রশাসনিক মানে রাজ্য প্রশাসনিক ব্যর্থতার জায়গাটা কতটা, আর এই ভয়াবহতার পেছনে দায় কার? দেখো দেবাশিস, পরিস্থিতি যেদিকে তাতে দু তিনটে বিষয় খুব স্পষ্ট। এই যে রাজ্য প্রশাসনের এতখানি রদবদল ঘটানো হলো নির্বাচন কমিশনের তরফ থেকে, তাতেও কিন্তু এখনো পর্যন্ত এ রাজ্যে বিনা হিংসায় ভোট হওয়ার পরিস্থিতি সুনিশ্চিত করা যাচ্ছে না বা যাবে না। ঠিক। তার কারণ প্রথমত গতকালকের ঘটনার উপর রাজ্য প্রশাসনের নিয়ন্ত্রণহীনতা স্পষ্ট করে দেখিয়ে দিয়েছে অফিসার বদল হলেও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতি সত্ত্বেও পশ্চিমবঙ্গকে উত্তপ্ত করবার এবং এ রাজ্যের সামগ্রিক আইন শৃঙ্খলার ঘোরতর অবনতির জায়গা সুনিশ্চিত করে রাজ্যে রাষ্ট্রপতি শাসন লাগু করে তারপর নির্বাচন প্রক্রিয়ার দিকে ঠেলে দেওয়ার জন্য, অর্থাৎ তার হাতের শেষ তাস, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের শেষ তাসটি খেলবার জন্য তিনি মরিয়া। এবং যেটা খুব স্পষ্ট এই মুহূর্তে সেটা হচ্ছে, আমি জয়ন্তবাবুর সঙ্গে আংশিক একমত, এত অফিসার রদবদলের পর যে অফিসাররা দায়িত্বপ্রাপ্ত তারা কেন সিদ্ধান্ত নিতে পারছেন না? তারা কেন স্বাধীনভাবে ওই জায়গার পরিস্থিতিকে তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণের জন্য কার্যকরী পদক্ষেপ করতে পারছেন না? তাহলে কি তারাও এই মুহূর্তে এই রাজ্য সরকারের দ্বারা কোন রকম চাপের মুখে রয়েছেন? একটা দিক। দু নম্বর আরেকটা বিষয়, আমরা একটি প্রবাদ বাক্য, এই সময়কালের রাজনীতির একটি প্রবাদ বাক্যকে স্মরণ করবো এই মুহূর্তে। সেটি হচ্ছে, সদ্য ক্ষমতা পাওয়ার পর এ রাজ্যের মুখ্যমন্ত্রী যে কথাটা বাঙালির উদ্দেশ্যে বলেছিলেন, বঙ্গবাসীর উদ্দেশ্যে বলেছিলেন, আমি গুন্ডা কন্ট্রোল করি। আজ তার বিদায় মুহূর্ত যখন সমাসীন, সেই সময় তিনি মরণ কামড়টি দিয়ে যাবেন বাংলাকে, এটা সুনিশ্চিত। অতএব এই বিষধর প্রক্রিয়াটিতে তার প্রত্যক্ষ এবং সুস্পষ্ট মদত ছাড়া এই পরিস্থিতি তৈরি হয় না। তৃতীয়ত, কিন্তু সগৌরবে বলেছিলেন, একজনও যোগ্য ভোটার যদি বাদ যায় তবে তিনি নির্বাচন প্রক্রিয়াই হতে দেবেন না। প্রশ্ন হচ্ছে, ইতিমধ্যে আমরা বেশ কিছু যোগ্য ভোটার বা যারা সত্যি সত্যি ন্যায্য ভোটার তাদেরকেও এই ভোটার তালিকা থেকে বাদ দেখছি। কি করছেন তিনি? ভোট বয়কট করছেন? তিনি কি এই প্রশ্ন নিয়ে কোনো গুরুতর আন্দোলনের পথে যাচ্ছেন, না এখনো খেলা গোছাচ্ছেন? অর্থাৎ সবটা মিলিয়ে তিনি যে স্ববিরোধিতার রাজনীতি করেন, সেই স্ববিরোধিতার রাজনীতিতেই তিনি বর্তমান। একই সঙ্গে বাংলার সর্বশেষ সর্বনাশটুকু করবার জন্য উদ্যত হয়ে এইভাবে তার নিয়ন্ত্রণাধীন এই যে দুর্বৃত্ত শক্তি, এই পেশি শক্তিকে তিনি ছেড়ে দিয়ে যাচ্ছেন বাংলার প্রতি ক্ষোপে ক্ষোপে, যার হাত থেকে এই যে সিনারিওগুলো তৈরি হচ্ছে, অর্থাৎ বিচারপতিরা, বিচার বিভাগীয় অফিসাররা যদি বাংলায় সুরক্ষিত না হয়, বাংলার ভোটাররা ঘর ছেড়ে বেরিয়ে এসে ভোট দেবে? আপনার মানে দেবাশিস কি বলে আমাদের অভিজ্ঞতা, সত্যি কি সেটা সম্ভব হয়? মানুষের মনে একটা নির্ভয়, একটা মানে অভয় প্রদানকারী পরিস্থিতি যদি না সঞ্চার করা যায়, কে প্রাণের ঝুঁকি নিয়ে ভোট দেওয়ার জন্য বেরোবে?
যে অংশের ভোটদাতাদেরকে ছাড়াই বাছাই করা হয়েছে তাতে শাসক পক্ষ প্রমাদ গুনছেন, এবং এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গে যে অ্যান্টি ইনকামবেন্সি মনোভাব সাধারণ মানুষের ভেতরে ছড়িয়ে রয়েছে, তাতে কে লাভবান হবেন সে পরের প্রশ্ন। কিন্তু বাংলার অধিকাংশ মানুষ তারা মোটামুটি ভাবে সিদ্ধান্ত যেটা নিয়েছে, আমি বুঝলাম ক্ষমতায় আসবে পরের প্রশ্ন, আগে মমতা আপনি বন্দ্যোপাধ্যায় ভয়ের চান। পরিবেশের কথা বলছেন, কিন্তু এই ভয়ের পরিবেশ কাটানোর জন্যই তো রীতিমতো অস্ত্রধারী কেন্দ্রীয় বাহিনী তাদের রুট আমি মার্চ সেটাই বলেছি দেবাশিস, সেই কেন্দ্রীয় বাহিনীও তো এখন রাজ্য প্রশাসনের অধীনেই, সেই রাজ্য প্রশাসনের রদবদল করা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদে। যাদেরকে আনা হয়েছে তারাও কি তাহলে ব্যর্থ হচ্ছেন নিজেদের দায়িত্ব পালনে? তারা কেন এই মুহূর্তে আনসারেবল হবেন না? নির্বাচন কমিশন কেন তাদের কাছ থেকে জানতে চাইবেন না যে এর মধ্যেও তো বেশ কিছু এসডিও কে সরানো হয়েছে, বেশ কিছু পুলিশ প্রশাসনিক এসডিও হয়েছে, ডিআইজি হয়েছে, ডিএম হয়েছে, সচিব পর্যায়ে, একদম যারা মালদার ওই অংশের বা ওই অঞ্চলটার দায়িত্বে রয়েছেন, সেই সমস্ত প্রশাসনিক ব্যক্তিবর্গের জবাবদিহির জায়গাটা কিভাবে সুনিশ্চিত করবে নির্বাচন কমিশন, আমরা সেটা দেখতে চাই। সুপ্রিম কোর্ট কিন্তু খুব স্পষ্টভাবে এই পরিস্থিতিকে অবজার্ভ করে তাদের যা বিরক্তি প্রকাশ করবার, তাদের যে উষ্মা প্রকাশ করবার, তাদের যে উদ্বেগ প্রকাশ করবার, সে কথা প্রকাশ করেছে। এটা অত্যন্ত লজ্জা সারা দেশের মধ্যে একমাত্র রাজ্য এই মুহূর্তে যেখানে একটা নির্বাচন প্রক্রিয়া পরিচালনার আগে এই রকম পরিস্থিতি ঘনিয়ে তোলা হয়, এবং এই লজ্জা নিয়ে বাঙালি কোথায় যাবে আমরা জানি না। বিগত 15 বছরের একটি কি বলবো লালন করে ওঠা সংস্কৃতির সুফল আমরা এখন দেখতে পাচ্ছি। বেশ, এই গত 15 বছরের লালন করে ওঠা সংস্কৃতি, এবং আমি গুন্ডা দ্বারা এই ঠিক যে অভিযোগ বিজেপি করছে যে গুন্ডাদেরকে নিয়ন্ত্রণ করা হচ্ছে, গুন্ডাদের দ্বারা তাদের সংরক্ষণ দেওয়া হচ্ছে, অমিতাভদা একই কথা বলছেন, জয়ন্তকে উত্তর দেবে। শুনবো একটা ছোট্ট বিরতির পর ফিরে এসে। সঙ্গে এটাও দেখাবো যে কোথায় কোথায় নাম বাদ গিয়েছে এবং তারা কিভাবে বিক্ষোভ করছেন, তারাই বা কি বলছেন। রাজদীপের কাছে যাওয়ার আগে সেই ছবি দেখাবো। কিন্তু বিরতির পর ফিরে অমিতাভদা যে প্রশ্নগুলো প্রশ্ন করলেন, জয়ন্ত কি উত্তর দেয় বা সেই অবস্থানে জয়ন্তর কি বলার আছে, শুনবো জয়ন্তর কাছ থেকে। জয়ন্ত ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন, টিএমসির প্রতিনিধি। একটা বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন। ফিরে আসলাম বিরতির পর। জয়ন্ত রয়েছেন আমাদের এখানে বসে। একাধিক অভিযোগ রাজদীপ, সুজিত বাবু এবং অমিতাভ কাঞ্জিলাল তিনজনই করেছেন। এই তিনজনেই রাজ্য প্রশাসন এবং এই পুলিশি ব্যবস্থা তার উপরে তারাও কিন্তু দায় ঝেড়ে ফেলতে পারে না। জয়ন্ত কি বলবেন? আমি অমিতাভদাকে বলি যে অমিতাভদা যেটা বললেন যে বিদায় বেলা, আমি আজকে যে কথাটা বলে যাচ্ছি আপনাকে 4 তারিখের পরেও নিশ্চয়ই দেখা হবে। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, আপনার সঙ্গে আমি নিশ্চয়ই দেখা করব। আগামী দিনও দেখবেন নবান্নের ওই 14 তলায় মমতা ব্যানার্জি আছেন। দ্বিতীয় কথা যেটা বলছি আপনাকে, যে একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। আপনি রাজনৈতিক বিশ্লেষকের আড়ালে, আগের দিনও বলেছি, আপনি মেঘনাথ হয়ে আপনার এই গৈরিক আবরণটা থেকে বেরিয়ে আসুন, একটু খোলা চোখে দেখার চেষ্টা করুন। বারবার আপনিও করে আছেন না না, কি জানেন তো, আমি আপনাকে বলি, আমি আপনাকে বলছি, আমি হচ্ছে এই পশ্চিমবঙ্গে বিগত 15 বছরে একজন ক্ষতিগ্রস্ত বাঙালি, একজন নাবিশ্বাসোঠা বাঙালি। আমি আপনার পেছনের দিকের ইতিহাসটাও একটু পড়েছি দাদা, আমি আপনার পেছনের দিকের ইতিহাসটাও পড়েছি। আপনি 11-র আগেরটায় চলে যান, আমি হয়তো আপনার মতো 2011-র আগে চলে যান। 2011-র আগে আপনার রাজনৈতিক পরিচিতিটা সম্পর্কে আমি ওয়াকিবহাল হয়েছি। আমি বলছি আপনাকে দাদা, রাজনৈতিক বিশ্লেষক একজন নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষক হওয়া উচিত। যাই হোক, আমি সাবজেক্টটা বলি আপনাকে, একটু সুস্থ হয়ে শুনুন। আমি বুঝে গেছি আপনার কোন জায়গায় লেগে গেছে, আমি বুঝে গেছি। আপনার 11-র আগের রাজনৈতিক পরিচয়টাকে আমি জানি, আমি পেয়েছি। কিন্তু আমি আপনাকে বলছি শুনুন, একটু খোলা চোখে একটু দেখার চেষ্টা করুন, খোলা চোখে দেখার চেষ্টা করুন। আপনি মুখ্যমন্ত্রী সম্পর্কে যে ভাষাগুলোকে প্রয়োগ করলেন তার ভেতরে কোনো যুক্তি ছিল না, যুক্তি ছাড়া বলছেন। আজকে এই মুহূর্তে আমি একটু জানিয়ে রাখি, এই মুহূর্তে লেটেস্ট আপডেট এসছে যে সিবিআইকে তদন্তভার দিচ্ছে কমিশন। এই মোথাবাড়ি কেন্দ্রে সিবিআই তদন্তভার পাচ্ছে। আমি সবাইকে, যে কাণ্ডে মোথাবাড়ির যে কাণ্ড ঘটেছে, অর্থাৎ কালকের যে ঘটনা ঘটেছে, সেই ক্ষেত্রে তদন্ত করবে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন অর্থাৎ সিবিআই। তারা তদন্ত করবে
এই ঘটনার, এটা এখন জানা যাচ্ছে, এবং 6 এপ্রিলের মধ্যে সুপ্রিম কোর্টে রিপোর্ট জমা, অর্থাৎ খুব স্বাভাবিকভাবে আগামী 4 দিনের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে সুপ্রিম কোর্টে। এটা জানতে পারছি কমিশন সিদ্ধান্ত নিচ্ছেন যে এই ব্যাপারে দায়িত্ব দেওয়া হবে সিবিআইকে। সিবিআই গতকালকের যে ঘটনা তার তদন্ত করবে এবং আগামী 6 তারিখ অর্থাৎ আগামী 4 দিনের মধ্যে, আজকে 2 তারিখ হয়ে গেল, 3, 4, 5 মাঝখানে 3 দিন তদন্ত চলবে। সিবিআই আধিকারিকেরা যাবেন ঘটনাস্থলে, তদন্ত করবেন, সমস্ত ফুটেজ এভিডেন্স কালেক্ট করবে এবং তারপর প্রাথমিকভাবে কাদেরকে দায়ী বা দোষী বলা হচ্ছে তার একটা রিপোর্ট জমা দেবেন। খুব সম্ভবত রাজ্য পুলিশ যে 18 জনকে গ্রেপ্তার করেছে তাদেরও ইনভেস্টিগেট করবে সিবিআই এবং এই সময়টার মধ্যে নতুন করে গ্রেপ্তারিও করতে পারে সিবিআই। পরিষ্কার তারা তদন্ত করতে গিয়ে যদি মনে করে যে নতুন করে গ্রেপ্তার করতে হবে, তারা গ্রেপ্তার করবে। খুব সম্ভবত তারা জুডিশিয়াল অফিসারদের সঙ্গেও কথা বলবেন এবং গতকালকের ঘটনায় যে 7 জন জুডিশিয়াল অফিসার আক্রান্ত হয়েছিলেন, তাদের গাড়ির চালক, তাদের সঙ্গে যারা ছিলেন, কেন্দ্রীয় বাহিনীর আধিকারিক, সবাইকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে কালকের ঘটনাকে কেন্দ্র করে। প্লিজ, যেখানে আমরা জয়ন্ত আলোচনা করছি, আমি যেটা বলছি যে আমরা স্বাগত জানাই, এর সঠিক তদন্ত হোক। যে আসছে অমিতাভ দাস দেখতে পাবে, এক সেকেন্ড, হ্যাঁ বলুন। এনসিআরটির পুস্তকে ভারতীয় বিচার ব্যবস্থা সম্পর্কে কিছু অসত্য আনৃত ভাষণ ছিল। কেন্দ্রীয় সরকারকে সেই থুতু গিলতে বাধ্য করেছে সুপ্রিম কোর্ট এবং পরিষ্কার সেই সমস্ত বই বাতিল করে নতুন বই চালু করতে বাধ্য করেছে। তাহলে আজকে যদি জুডিশিয়াল অফিসার গুলোর হাতে মানে কারোর গায়ে যদি আক্রমণের দাগ একটু এসে থাকে, সুপ্রিম কোর্ট চুপ করে বসে থাকবে? সুপ্রিম কোর্ট ত্রিভুবন দেখিয়ে ছাড়বে? শুধু প্রসেস শুরু হলো মাত্র। না ঠিক আছে, ঠিক আছে, আমরা তো স্বাগত জানাচ্ছি, আমরা স্বাগত। সিবিআই এর সাকসেস রেট সম্পর্কে আমাদের ওয়াকিবহাল, সেটা নিয়ে বলছি না। আমি যেটা বলছি যে দিদিটার আর্তনাদটা আমরা শুনলাম, এটা আমাদের কাছে কাঙ্ক্ষিত নয়, বারবার বলছি আমরা, বারবার দ্ব্যর্থহীন ভাষায় আমরা ধিক্কার জানাচ্ছি। কিন্তু আমরা সার্বিক পরিস্থিতি হিসাবে যেটাকে বলবার চেষ্টা করছি, যেভাবে একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে, মানে এটাও কালকে আসতে পারে যে এটা হয়তো এআই জেনারেটেড কোনো অডিও, এটা বিজেপির মিডিয়া সেল খুব স্ট্রং, বারবার করে তৃণমূল বলে তারা তৈরি করে বাজারে ছাড়ছে। দেখুন, এই মুহূর্তে আপনি দাগিয়ে দেওয়া যায় না। আপনি দেখুন আজকের অ্যারেস্টের সংখ্যাটা হচ্ছিল বিরোধী দলের একজন প্রার্থী এবং বিরোধী দলের একজন প্রার্থী এবং মানে 18 জনকে আটক করা হয়েছে। এক্ষুনি এই মুহূর্তে আপনি দাগিয়ে দিতে পারেন না। এর সত্যতাটাকে আগে যাচাই করা হোক। যে পরিস্থিতি তৈরি করা হয়েছে, মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে, বারবার ধরে মানুষকে যেভাবে মৃত্যু থেকে শুরু করে মানুষকে হয়রানি থেকে শুরু করে যে জায়গাটায় পৌঁছে যাওয়া হয়েছে, আজকে এই বিক্ষোভকে আমরা সমর্থন করছি না কখনো, কিন্তু এটা যদি শান্তিপূর্ণ কোনোভাবে বিক্ষোভ হতো, নিশ্চয়ই মানুষের অধিকার আছে, সারা বিশ্বের প্রতিবাদ বারবার বলছি, দলের তরফ থেকে বলছি, ব্যক্তিগতভাবে বলছি। একদম আমি একটা বিরতির পর ফিরে এসে কোথায় কোথায় নাম বাদ গেছে এবং সেখানকার কি অভিযোগ আসছে একবার শোনাই আগে, দ্রুত তারপরে রাজদীপের কাছে যাবো, হাতে সময়ও কিন্তু কম আছে। আমরা নিচ্ছি বিরতির পর ফিরে আসবো, দেখবো কোথায় নাম বাদ গেছে এবং সেখানে কি অভিযোগ আসছে। প্রত্যেক জায়গাতে বিক্ষোভ এবং আন্দোলন কিন্তু চলছে, সঙ্গে থাকুন। নাম বাদ নিয়ে কি অভিযোগ রয়েছে আসুন দেখি। অঞ্চলের বিভিন্ন 7 থেকে 8টা গ্রামের মানুষ, যেগুলো সবই সংখ্যালঘু অধ্যুষিত মানুষ, সবাই রাস্তায় এসে জড়ো হয়েছে। কারণ হচ্ছে এসআইআর এর নামে সংখ্যালঘু মানুষদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে। যাদের গণেশ কুমার নির্বাচনী কমিশনার উনি বলেছিলেন যে যাদের ভোটার লিস্টে নিজের নাম আছে 2002-এ, বাবার নাম আছে 2002-এ, দাদুর নাম আছে 2002-এ, তাদের কোনো ডকুমেন্টস লাগবে না, তাদের নাম এমনিতেই ভোটার লিস্টে থাকবে। কিন্তু 126 নম্বর বুথ আর 127-এ 510 জনকে আন্ডার এডুকেশনের নেওয়া হয়েছিল, তার মধ্যে 176 জনকে ডিলিট করা হয়েছে। তারকে বৈধ ভোটার একটা ফ্যামিলিতে ওর ছেলের আছে, বাবার নাই, মায়ের নাই, এটা কি করে হয়? আমার নাম রোজিনা বেগম। ওই যে আমাদের ভোটার লিস্টে নাম নাই, আমার ভাইয়ের মুজিবুর রহমান, তার নাম হয় নাই। কালকে 3 বার কোর্টে গেছে, তার সত্ত্বেও বিডিও অফিসে গেছে, তার সত্ত্বেও কি করতে হচ্ছে ওগুলো বারবার ডকুমেন্টস গুলো জমা দিল, তারপরে আমার ভাইয়ের লিস্টে নাম নাই। সেটার জন্য আমার ভাই কাল ফ্যামিলি ওর সারাদিন খাওয়া দাওয়া কিছু খায়নি, কান্নাকাটি চলতেছে। এই যে আমার ভাইকে নিয়ে আসলাম আমি। ভোট দিয়েছি, এখন ভোট নাই, হঠাৎ করে আমরা ডি ভোটার হয়ে গেলাম। কি দেখাচ্ছে? বাবার ভোট আছে, বড় দাদার আছে, মায়ের আছে, আমাদের নাই। আমরা ভোট দিয়েছি, আমার ভোট ঠিক হয়েছিল, আজকে আমার কেন? দেখো রাজদীপ, গতবার ভোট দিয়েছে, এবার ভোটে নাম নেই বা
19-এ ভোট দিয়েছে, এবার ভোটে নাম নেই, হতে পারে অবৈধ ভোটার, হয়তো তিনি ভোট দিয়েছিলেন, সেটা বাদ গেছে। কিন্তু এটা তো বাস্তব যে জ্ঞানেশ কুমার বলেছিলেন যে 2002 সালে বাবা মায়ের নাম থাকলে সেই ভোটারকে আর নতুন করে কোনো নথি জমা দিতে হবে না। সেই ক্ষেত্রেও কিন্তু আমরা অন্য ছবি দেখতে পাচ্ছি, প্রচুর মানুষের নাম বাদ গেছে। অভিযোগ বিজেপি এবং বিজেপি পরিচালিত, যেটা অভিযোগ ঠিক এক্স্যাক্টলি কোট আনকোট এই কথা, বিজেপি পরিচালিত নির্বাচন কমিশন। দেখুন, যারা বৈধ ভোটার যাদের নাম বাদ গেছে, এর সমর্থন ভারতীয় জনতা পার্টি করে না। তার জন্য ফর্ম 6-এর সবাই তো বলেছে, এই যে যেটা অমিতাভদা বললেন, সবাই তো বলেছে যে একজন যোগ্য প্রার্থী বাদ গেলে তারা পদক্ষেপ নেবে। আমি তৃণমূলকেও দিল্লিতে গিয়ে আন্দোলন করতে দেখিনি, আর বিজেপিকেও দেখছি না রাস্তায় ভোট বয়কট করে নামতে, কংগ্রেসকেও দেখছি না। দেখুন, এবারে বলছে তাদেরকে, আপনার সময় আমি বলিনি দাদা, তৃণমূল বললো, আমি বলবো। হ্যাঁ, ঠিক আছে। এইবার কথা হচ্ছে, আমরা যদি দেখি মানে ডকুমেন্ট কেন জমা দিতে হচ্ছে, 2002-এর ভোটার লিস্ট রয়েছে, ভোটার লিস্টের নাম রয়েছে, এবং 2024-এর ভোটার লিস্টের নাম রয়েছে বাবা বা নিজের, তাহলে কেন জমা দিতে হচ্ছে? দেখা যাচ্ছে ভট্টাচার্য, সেটা ভট্টাচার্য হয়ে ভট্টাচার্য হয়ে গেছে। এই জিনিসগুলোর জন্য সেগুলো ঠিক হচ্ছে না কেন ভাই? আমাকে বলো, এটা তো তুমি এটা জানো যে 60 লক্ষ নামের মধ্যে আমি যদি 40% ধরি, 60 লক্ষ আন্ডার অ্যাডজুডিকেশন, এর মধ্যে 40% মানে প্রায় 24 লক্ষ নাম বাদ যাবে। বিক্ষোভ দেখাচ্ছেন এরাই, আমার কথা, যদি এআই পরিচালিত বা যান্ত্রিক ত্রুটি হয় সেটাকে রেকটিফাই কেন করে? কারণ এটা তো বাস্তব যে অনেক যোগ্য লোকের নাম বাদ, যোগ্য মানে যারা ভোটার, অ্যাকচুয়াল ভোটার, তাদেরও নাম বাদ, যাদের নাম বাদ যাচ্ছে তাদের জন্য ফর্ম 6 আনা হয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেস এই ফর্ম 6-এরও বিরোধিতা করছেন, আপনাদের সামনে এক্ষুনি বলেছে। আমি তো এবং নাম বাদ দেওয়ার জন্য যদি ভারত বিরোধী অ্যাক্টিভিটি করতে হয়, তাহলে এইটা নিয়ে মানুষ প্রশ্ন করবে। এবং মানুষ প্রশ্ন করছে পশ্চিমবঙ্গে এই যে জোর জুলুমের যে রাজনীতি, সেইটা বন্ধ করা উচিত। এবং জোর জুলুমের রাজনীতির পরেও বাংলার মানুষ প্রশ্ন করছে চুরি নিয়ে। দাদা, একটা ইনফরমেশন আপনাকে দিচ্ছি, সেটা হচ্ছে পাইলট যে কার্ড ছিল বিচারপতির, সেই পাইলট কার্ড তৃণমূল কংগ্রেস চুরি করে নিয়েছে। সেটা এখনো কি পাওয়া যাচ্ছে? সেটা তো অন্য অভিযোগ। সেটা এখনো কি পাওয়া যাচ্ছে? দেশটাকে চুরি করে নিয়েছে, দেশটাকে চুরি করে নিয়েছে। বিজেপির টাকা কোথায়? কোনোদিন মেহুল চোকসির টাকা কোথায়? এক মিনিট, সুজিত দা কি বলবেন? সময় খুব কম, আমাকে অমিতাভদাকে সময় দিতে হবে। দেখুন, প্রথমেই বলি, কালিয়াচকে যে ঘটনা ঘটেছে, এটা কংগ্রেস পার্টি থেকে আমরা প্রথমেই গতকালই আমরা বলেছি এই ঘটনা কংগ্রেস সমর্থন করে না এবং কংগ্রেসের তীব্রভাবে বিরোধিতা করছে। দ্বিতীয়ত, আজকের আমার প্রশ্ন যে দুই পক্ষের কাছে, এরা ব্যাক টু কয়েন, তৃণমূল এবং বিজেপি ব্যাক টু কয়েন, বাইনারি পলিটিক্স করছে প্রথম থেকে বলে আসছে। এর দুজনের কাছে প্রশ্ন, এই ঘটনার পর কি বাংলার মানুষ বুঝবে যে শান্তিপূর্ণভাবে আমরা বাংলার সাধারণ মানুষ আমরা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারবো কি? আস্কিং মার্কিং এক জায়গা যে আমরা এই ঘটনা, যেখানে জাস্টিসরা নিরাপত্তা পাচ্ছে না, যেখানে ভারতবর্ষের জাস্টিসরা নিরাপত্তা পাচ্ছে না, এরপর আস্তে আস্তে আপনাদের বলার সময় একটা কথা বলবো, এরপর বাংলার মানুষ কি সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে, স্বচ্ছভাবে ভোট দিতে পারবে? আজকের প্রশ্ন আছে, এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, এ ক্লিয়ার করার দায়িত্ব কার? এই যে গাড়ি দেখলেন 8 কিলোমিটার 10 কিলোমিটার গাড়ি দাঁড়িয়ে আছে, রাস্তা ক্লিয়ারেন্সের দায়িত্ব কার দায়িত্ব? উত্তর দিতে হবে গভর্নমেন্টকে। অমিতাভদা কি বলবেন? উত্তর দিতে হবে না। অমিতাভদা প্লিজ। হ্যাঁ, না দেখো, এটা খুব মানে বিপর্যয়কর ব্যাপার। আমি কিন্তু আগাগোড়া এসআইআর প্রক্রিয়ার পক্ষে সমর্থন জানিয়ে সবসময় বক্তব্য রেখেছি। স্টুডিওতে যতবার এসেছি ততবার আমরা বলেছি যে এই সাংবিধানিক প্রক্রিয়া সম্পন্ন হতে দিন। প্রথমে লজিক্যাল ডিসক্রিপেন্সি গুলো তৈরি হলো মূলত এআই যেহেতু ডেটা সর্ট করছিল। আমরা ধরে নিচ্ছি এআই ভট্টাচার্য আর ভট্টাচার্যের পার্থক্য বোঝে না, চট্টোপাধ্যায় আর চ্যাটার্জির পার্থক্য বোঝে না। তারপর তো এলো জুডিশিয়াল অফিসাররা, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা, তারাও বাংলাতে যারা দীর্ঘদিন ধরে নানান মামলা শুনছেন, বাংলার জলবায়ু সম্পর্কে অবহিত বাংলার জনমানুষ, তারাও কি চট্টোপাধ্যায় চ্যাটার্জি বুঝতে পারে না? নিশ্চয়ই বোঝেন। এবং সেক্ষেত্রে এবং এই কাজটা তো অমিতাভদা ম্যানুয়ালি হচ্ছে। হ্যাঁ, এবার তাহলে সমস্যাটা নিশ্চয়ই চট্টোপাধ্যায় চ্যাটার্জিতে আটকে নেই। তাহলে যাদেরকে তারা বাদ দিয়েছেন তারা বাদ যাওয়ারই উপযুক্ত ছিলেন, অথবা নথি যথাযথ তাদের নেই। মুখে আমি যদি বলি 2002-এ এই ছিল, 2004-এ এই ছিল, এটা শুধুমাত্র বয়ানবাজি হয়। যদি নথি না দেখাতে পারে না, আদালত কখনো কাউকে ছাড় দেয় না। ফলে যাদের বাদ পড়েছে
বৈধ কারণেই বাদ পড়েছে, এটা আমাদের মেনে নিতে হবে। হতেই পারে তিনি যোগ্য এবং বৈধ ভোটার, কিন্তু আদালতকে তিনি সন্তুষ্ট করতে পারেননি। আবার অমিতাভ এটাও ঠিক যে হয়তো তিনি 4টে বিধানসভা বা 5টা লোকসভায় ভোট দিয়েছেন, তাও হতে পারে তিনি অবৈধ, হয়তো এতদিন ধরা পড়েননি। পড়েনি, আমি সে কথাই বলছি তো। সুতরাং এটা চট্টোপাধ্যায় চ্যাটার্জির বিতর্কে আর কিন্তু একদম একদম তাই, একদম তাই, ঠিক। আমাদের হাতে আর সময় নেই। একদম লাস্ট যে কটা বাইট আপনারা দেখালেন, প্রত্যেকটা বাইটের আপনার একটাই উত্তর এলো যে তাদের কাগজ আছে কিন্তু তাদের নাম নেই। একটা ভয়ানক আমি আপনাকে বলি, এই যে ভয়ানক পরিস্থিতিটা তৈরি করেছে আজকে এই তদন্তের আওতায় আসা উচিত বিরোধী দলনেতার। রোহিঙ্গা অনুপ্রবেশকারী কোথায় এখনো খুঁজে পাওয়া যায়নি। একদম আমরা এখানে শেষ করব, আমরা এখানে শেষ করব আজকের অনুষ্ঠান এখানে শেষ করব। জয়ন্ত, রাজদীপ, সুজিত বাবু এবং অমিতাভ দাকে ধন্যবাদ। এটা একদম ঠিক যে যখন আন্ডার জুডিশিয়াল মানে বিচারপতিদের দ্বারা সেগুলোকে ম্যানুয়ালি দেখা হচ্ছে, তাহলে সেখানে ভুলটা কোথায়? যখন এনুমারেশন ফর্ম দেওয়া হয়েছিল তখন বিএলএরা ছিল, বিএলও ছিল, তৎসত্ত্বেও যখন নাম বাদ যাচ্ছে এতগুলো ইন্সপেকশনের পর, এতগুলো উইন্ডো পাস করবার পর, প্রশ্ন উঠছে যে যারা বাদ যাচ্ছেন সত্যি কি তারা বাদ যাওয়ার মতো, নাকি ইচ্ছা করে তারা আবার একটা এনার্কি তৈরি করবার চেষ্টা হচ্ছে, একটা কেওয়াস তৈরি করবার চেষ্টা করছেন তারা ইচ্ছাকৃতভাবে, যাতে প্রক্রিয়া ভণ্ডুল হয়ে যায়। আজকে এখানে শেষ করব। পরবর্তী খবরে নজর রাখুন। সবাইকে ধন্যবাদ, নমস্কার।